নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় মানবদেহে বায়োফর্টিফিকেশনের গুরুত্ব। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর মৃন্ময় কর্মকার, সহকারী অধ্যাপক, শস্যবিজ্ঞান বিভাগ, সিকম স্কিল বিশ্ববিদ্যালয়। নমস্কার মৃন্ময়বাবু, প্রথমে আপনার কাছে যেই বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়োফর্টিফিকেশন। শব্দটি যে খুব পুরনো তা বলা যায় না, তাই এইটা সম্পর্কে একটু বিস্তারিতভাবেই জানতে চাই যে বায়োফর্টিফিকেশন এটা আসলে কি। নমস্কার। বায়োফর্টিফিকেশন হলো কৃত্রিম প্রজননের মাধ্যমে শস্যের পুষ্টিগত মাত্রাকে বৃদ্ধি করার প্রক্রিয়া। এটি কৃত্রিম প্রজননের মাধ্যমেও হয়, অথবা আমাদের শস্যবিজ্ঞান শাখার যে সমস্ত উপায়গুলি থাকে, যেমন সার প্রয়োগ, স্প্রে করা, এইভাবেও আমরা বায়োফর্টিফিকেশন করতে পারি। বায়োফর্টিফিকেশন সাধারণত আমরা উদ্ভিদের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেই অংশে পুষ্টি উপাদানের পরিমাণকে বৃদ্ধি করাকেই বোঝায়। ফর্টিফিকেশন বলতে সাধারণত খাদ্যে অতিরিক্ত পুষ্টি উপাদান যোগ করাকেই বোঝানো হয়। এই পদ্ধতিতে উৎপাদিত শস্যের মধ্যে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যামাইনো অ্যাসিডকে অধিক পরিমাণে বৃদ্ধি করা হয়। স্টিভ বিবে নামক এক বিজ্ঞানী তিনি 2001 সালে এই শব্দটির প্রবর্তন করেন। এখন আপনার কাছ থেকে জানতে চাইবো যে বায়োফর্টিফিকেশন বলছেন, এই বায়োফর্টিফিকেশন একদিক থেকে বলছেন যে এটি খুবই আধুনিক একটি বিষয়, তারপরেও এটির নিশ্চয়ই বা নিঃসন্দেহে একটি ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে যদি একটু সংক্ষেপে জানান, এবং বর্তমান কৃষিতে এই বায়োফর্টিফিকেশনের প্রাসঙ্গিকতা কতখানি সেইটা সম্পর্কে যদি আমাদের একটু জানান। হ্যাঁ, অবশ্যই। বায়োফর্টিফিকেশনের শুরুটা হয়েছিল আমাদের সবুজ বিপ্লবের সময় থেকে। সবুজ বিপ্লবের সময় আমরা উদ্ভিদের উৎপাদনগত দিকে আমরা মনোনিবেশ করেছিলাম, এবং এই মনোনিবেশের ফলে আমরা যেই জায়গাটিতে আমরা ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারিনি, উদ্ভিদের গুণগত মান, অর্থাৎ উদ্ভিদের মধ্যে খাদ্য উপাদানের পরিমাণ সঠিক পরিমাণে থাকছে কি থাকছে না, সেই দিকে আমরা ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারিনি। এবং এর ফলে কি হয়েছিল যে আমাদের বিভিন্ন ধরনের নিত্যনৈমিত্তিক আহারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের ঘাটতি। সুস্থ জীবনযাপনের জন্য মানুষের পর্যাপ্ত পরিমাণে প্রায় 40টি পরিচিত পুষ্টির উপাদানের প্রয়োজন। যেমন এগুলি খুব অল্প পরিমাণে হলেও পুষ্টি উপাদানগুলিকে অনুখাদ্য বলা হয়, যেমন লোহা, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, আয়োডিন, সেলেনিয়াম, মলিবডেনাম, কোবাল্ট, নিকেল ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেরকম ভিটামিন এ, বি কমপ্লেক্স ইত্যাদি। অপরদিকে অন্যান্য শ্রেণীর প্রয়োজনীয় খনিজ উপাদানগুলির মধ্যে আছে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং সালফার। একসাথে এই পুষ্টি উপাদানগুলি মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য সহকারক হিসাবে কাজ করে এই অনুখাদ্য উপাদানগুলি। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কার্যাবলী এবং বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কৃষিজাত পণ্য যেমন চাল, গম, ভুট্টা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে বসবাসকারী মানুষের জন্য পুষ্টির উৎস হিসেবে কাজ করে। তবে এতে ভিটামিন এ, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, আয়োডিন বা সেলেনিয়ামের মতো বেশ কিছু পুষ্টি উপাদানের অভাব রয়েছে, যা দৈনন্দিন চাহিদা পূরণের ক্ষেত্রে যথেষ্ট নয়। পুষ্টির অভাবজনিত খাদ্য অস্বাস্থ্যকর জীবন, অসুস্থতা, অক্ষমতা, বিকাশ হ্রাস, শৈশব ব্যাহত করে, মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত করে এবং জাতীয় আর্থসামাজিক উন্নয়ন হ্রাস করে। এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের জনসংখ্যার শতকরা 30% সেরও বেশি রক্তাল্পতায় ভুগছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী প্রায় 38% গর্ভবতী মহিলা এবং 43% শিশু এই অনুখাদ্যের ঘাটতিতে আক্রান্ত। মূল্যায়নে উল্লেখ করা হয়েছে যে প্রায় অর্ধেকই আয়রনের ঘাটতির কারণে ঘটে থাকে। এছাড়াও অন্যান্য অনুখাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণও পরিলক্ষিত হয়েছে।
তো সেই কারণে আমাদের বায়োফর্টিফিকেশনের মাধ্যমে আমরা এই খাদ্য উপাদানগুলিকে আমাদের নিত্যনৈমিত্তিক আহারে যাতে পাওয়া যায়, সেই কারণে শস্যের মধ্যে যাতে এর উপলব্ধতা বৃদ্ধি করা যায় সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করি, এবং যার ফলস্বরূপ আমরা এই বায়োফর্টিফিকেশন পদ্ধতি অবলম্বন করি। বাহ, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। কারণ আমরা বিভিন্ন সময় বা বিভিন্ন ক্ষেত্রেই শুনে থাকি যে একদিক থেকে সবুজ বিপ্লব যেরকম দেশের মানুষের খাবারের চাহিদা পূরণের জন্য ব্যাপক হারে রাসায়নিক সার এবং কীটনাশক ইত্যাদি ব্যবহার হয়েছে, অন্যদিকে কিন্তু খাবারের পুষ্টিগত এবং গুণগত মানও কমেছে। সেই দিকটাই এই বায়োফর্টিফিকেশনের মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব, যেমনটা মৃন্ময়বাবু বলছেন। এখন ওনার কাছ থেকে পরের প্রশ্ন যেটা জানবো সেটা হচ্ছে কি কি পদ্ধতিতে এই বায়োফর্টিফিকেশন বা এই শস্যের বা খাদ্যের যে পুষ্টিগুণ বৃদ্ধি সেটা করা সম্ভব, সেই সম্পর্কে যদি একটু জানান। অবশ্যই। বায়োফর্টিফিকেশন সাধারণত আমরা 3 ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। প্রথাগত সংকরায়ন পদ্ধতি, ট্রান্সজেনিক পদ্ধতি এবং শস্যবিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। এর মধ্যে প্রথাগত সংকরায়ন পদ্ধতি এবং ট্রান্সজেনিক পদ্ধতি, এই দুটি পদ্ধতি খুবই সময়বহুল এবং ব্যয়বহুল। কিন্তু শস্যবিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতিগুলি, সেইগুলি যে সেই প্রভাব খুব কম সময়ের জন্য পরিলক্ষিত হয়, কিন্তু এগুলি ততটা ব্যয়বহুল নয়। ততটা ব্যয়বহুল না হওয়ার কারণে সাধারণ চাষি ভাইদের জন্য এটি সহজলভ্য হয়ে থাকে। তো সেই কারণে এই 3 ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। শস্যবিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের শস্যবিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতিগুলি আমরা অবলম্বন করি, যেমন মাটিতে সার প্রয়োগ এবং গাছে বিভিন্ন ধরনের স্প্রে, বিভিন্ন অনুখাদ্যের স্প্রে এবং বিভিন্ন ধরনের দ্রবণকৃত বিভিন্ন খাদ্য উপাদানের স্প্রে। এখন মাটিতে যদি আমরা সার প্রয়োগ করি, রাসায়নিক সার, তো সেক্ষেত্রে কি হয় না, রাসায়নিক সার প্রথমে মাটির জলের সঙ্গে মিশে আয়নে বিভক্ত হয় এবং সেই আয়নের কিছু অংশ উদ্ভিদ শোষণ করতে পারে, উদ্ভিদের শোষণযোগ্য হয়, এবং কিছু অংশ মাটিতেই থাকে এবং অবশেষে সেগুলির ক্ষয় হয়ে যায়। তো এই কারণে মাটিতে সার প্রয়োগ করলে সমস্ত সার যে উদ্ভিদ দ্বারা শোষিত হয় এটি আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে পাতায় স্প্রে, যেহেতু আমরা জানি পাতা গাছের রান্নাঘর, তাই পাতায় স্প্রে করা আমরা উপযুক্ত বলে মনে করি। কারণ পাতায় যদি খাদ্য উপাদান থাকে, সেই খাদ্য উপাদান পরবর্তীকালে ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় এবং সেইগুলি উদ্ভিদের যে অংশ খাদ্য উপাদান খাদ্য হিসাবে আমরা গ্রহণ করি, যে অংশ অর্থাৎ দানা এবং উদ্ভিদের ফল বা উদ্ভিদের দানা সমস্ত অংশে, যেগুলি আমাদের এডিবল পার্ট বা খাদ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি, সেই অংশে পৌঁছে যায় এবং যার ফলে সেইগুলি আমাদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক আহারে আমরা ব্যবহার করতে পারি এবং যার ফলে সেইগুলি আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়াও বিভিন্ন ধরনের সিড কোটিং, অর্থাৎ যে বীজটি আমরা লাগাবো সেই বীজটিকে কোনো অনুখাদ্য হোক বা কোনো অন্য কোনো খাদ্য উপাদান হোক, সেই খাদ্য দ্বারা কোট করা, অর্থাৎ একটি আবরণ তৈরি করে দেওয়া, যাতে সেইগুলি পরবর্তীকালে গাছ বড় হওয়ার সময় গাছের যে মূলের যে অংশ, সেই মূলের অংশে থাকে এবং সেই মূল দ্বারা সেগুলি শোষিত হতে পারে। এই পদ্ধতি আমরা অবলম্বন করি, অর্থাৎ সিড কোটিং। এছাড়া আমরা রুট ডিপিং ব্যবহার করে চারাকে খাদ্য উপাদান সমৃদ্ধ দ্রবণের মধ্যে আমরা ডুবিয়ে রাখি এবং সেই দ্রবণ থেকে তুলে নিয়ে যখন সেই দ্রবণের জল শোষণ করে সেই চারা আমরা মাটিতে
রোপণ করি। এবং এইভাবেও আমরা শস্যবিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বন করে বায়োফর্টিফিকেশন বা জৈব বর্ধন করতে পারি। অনেকখানি আপনার কাছ থেকে শুনলাম, এবং আমার সাথে সাথে যে শ্রোতা বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, আশা করছি তাদের কাছে পরিষ্কার হচ্ছে যে বায়োফর্টিফিকেশন এই বিষয়টা আসলে কি। এখন অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে আপনার কাছ থেকে জানতে চাইব, বায়োফর্টিফিকেশনের ভালো দিকের কথা আপনি বলেছেন, কারণ সবুজ বিপ্লবের পর থেকে এইটির উদ্ভব হয়েছে এবং এটা কতখানি মানব শরীরের ক্ষেত্রে পুষ্টিগুণ বৃদ্ধিতে কতটা উপকারী সেই সম্পর্কে আপনার কাছ থেকে যথেষ্ট শুনেছি। এখন একটুখানি জানতে চাইবো যে এটার কোনো সমস্যার দিক আছে কি, যদি থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে যদি একেবারে সংক্ষেপে জানান। সমস্যার দিক বলতে খুবই কম, কিন্তু তাও আলোচনা যদি করতে হয় তাহলে বলতে হয় যে জেনেটিক্যালি পরিবর্তিত শস্য ভক্ষণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হবার সম্ভাবনা থেকে থাকে। আবার শস্যের দামও অনেক বেশি হয়ে যায়। বায়োফর্টিফাইড ভ্যারাইটি বলে অনেকে এগুলিকে বাজারে বিক্রি করেন। বেশিরভাগ বায়োফর্টিফাইড শস্যের বর্ণ পরিবর্তিত হয় বলে অনেকের কাছে আবার সেগুলি গ্রহণযোগ্যও হয় না। তো এই কারণে তাদের বাজার দরও পড়ে যেতে পারে। তো সেই কারণে এই সমস্যাগুলি এখনো পর্যন্ত যা দেখা গেছে। অনেক অনেক ধন্যবাদ মৃন্ময়বাবু আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে অনুষ্ঠানের একেবারে শেষে আপনার কাছ থেকে শুনে যেটা বোধ হলো সেটা হচ্ছে যে যদি এই পদ্ধতি চাষি বন্ধুরা ব্যবহার করতে পারেন তাহলে তারা কিছু অংশ হলেও একটা বাড়তি লাভের সম্মুখীন হতে পারবেন, এবং পাশাপাশি যদি তারা বাজারজাত না করার জন্য এই চাষ করে থাকেন, যদি নিজেরা গ্রহণ করেন খাদ্য হিসাবে, তবে সেই খাদ্যের পুষ্টিগুণ কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করে চাষ করে যেই ধরনের থাকে তার থেকে অনেক অনেক বেশি হবে, এবং অনেকগুলি সমস্যার হাত থেকে চাষি বন্ধুরা এবং যারা এই খাদ্য গ্রহণ করবেন তারা কিন্তু উপকৃত হতে পারবেন, এমনটাই ওনার কাছ থেকে শুনে যেটা বোধ করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামে একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি সারা বছর ধরে চাষবাস করে আজকে সফল হয়েছেন। তিনি নিজেই জৈব সার তৈরি করেন, জৈব পদ্ধতিতে চাষবাস করে সফল হয়েছেন, এবং পাশাপাশি শুধু চাষবাস না, তিনি আজকে পশুপালন করেও কিন্তু তিনি আজকে সফল হয়েছেন। এরকম একজন চাষি বন্ধুর সাথে আজকে আমরা কথা বলবো। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি রায়। মৃণালবাবুর কাছে জানবো যে কি কি চাষবাস করেন। চাষ বলতে আমাদের তো প্রথম সেটা হচ্ছে ধান চাষ। ধান চাষের পরে একটু কলাই, সর্ষে, তারপর সবজি চাষ, এইগুলোই থাকে। তো কি কি সবজি চাষ করেছেন? সবজি চাষ এখন যেমন আপনার একটু কুমড়ো আছে, ঝিঙে, খেরো, উচ্ছে, খাড়া, তারপর পুঁই শাক, এগুলো আপাতত আছে। হ্যাঁ, এই সবজি চাষের পিছনে পিছনে আমি এটা পশুপালনও রেখেছি, কারণ আমি দেখছি যে পশুপালন বাবার আমল থেকে আমাদের একটু গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি এইসব নিয়ে আমাদের সংসারপাতি কোনো করে চলে। বাবা কাকাদের কাছ থেকে দেখে দেখে আমিও সেটা অনুকরণ করেছি, বা একটুকু উন্নত ধরনের পশুপালন করার চেষ্টা করছি বা করেও থাকি। এখানে আমার কয়েকটা মোটামুটি আপনার ধরুন 6টা-7টা মতো গাই আছে। বেশিরভাগ গরুটাই আমাদের দেশি গরু। সেখান থেকে দুধ দহন করে আমি বাজারে কিছু দিয়ে আসি, আর দুধ থেকে বাই প্রোডাক্ট হিসাবে কিছু ছানা আছে আমার বাড়িতে, ঘি তৈরি হয়, মাখন, এইসব নিয়ে কিন্তু আমার জীবিকা চলে। তো তার সাথে কিছু হাঁস, মুরগিটা অবশ্য আপাতত নেই, কিন্তু হাঁস আছে, ছাগল, এটাই আমার প্রধান জীবিকা, এবং এটা আমি খুব মনোযোগ সহকারে করে থাকি। যেহেতু লেখাপড়া করার পরে সরকারি কোনো কর্মক্ষেত্রে সুযোগ পাইনি, এবার ধরুন জীবিকা অর্জনের জন্য আমার তো একটা পথ অবলম্বন করতেই হবে। বাবার বয়স এসছে, বাবার সেইভাবে খাটতে পারে না, সেই সময় যার জন্যে আমি কৃষিটাও দেখি, আর কৃষির সাইডে আমি পশুপালনটাও রেখেছি। সেখান থেকে আমি দেখছি যে জীবিকা নির্বাহের জন্য আর কোনো আমার সমস্যার সম্মুখীন হতে হয় না। কারণ হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে দুধ থেকে ছানা, মাখন, ঘি পাওয়া গেল। তারপর যে আমাদের গোবর সারটা তৈরি হয়, সেই সারটা আমার কৃষিজ কাজে অফুরন্ত আমার উপকার পায়,
সেখান থেকে বাইরে কিছু লোক যদি কৃষির জন্য গোবর সার নিতে থাকে তখন তাদেরকে দিয়ে আমি কিছু আর্থিকভাবে সহযোগিতা পাই। আমি এটা খুবই মনের সঙ্গে করি এবং একাগ্রতার সঙ্গে আমার ভালো লাগে এবং আমার বর্তমানে সংসারটা চাকরি বাকরি না পেলেও মোটা ভাত মোটা কাপড়ে কোনো সমস্যা হয় না। মৃণাল বাবুর কাছে জানবো, এই যে বিভিন্ন ধরনের আপনি সবজি চাষের পাশাপাশি গবাদি পশু পালন করেছেন, তো এগুলো করতে গেলে একটা পরিচর্যার দরকার হয়ে থাকে, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কি ধরনের পরিচর্যা করেন এদের? আমরা যেমন সবজির ক্ষেত্রেও পরিচর্যা করে থাকি, সেই রকম যে গবাদি পশু রয়েছে, যেমন বলছেন যে হাঁস রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, তো তাদের কি ধরনের পরিচর্যা করেন? সকাল থেকে কি খাওয়ান, কিভাবে যত্ন নেন? সকালবেলাতে আমরা গরু বের করার পরে তাদেরকে সাধারণভাবে ওই খড়, খোল, জল এটা দেওয়া হয়। তারপর মাঠে কিছু ঘাস লাগানো আছে, সবুজ ঘাসটা তো আমরা ওই রেডিও প্রোগ্রামে শুনেছি খুবই উপকার, রোগ ব্যাধি থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, যার জন্য কিছু ঘাস টাস থাকে সেটাকেও খাওয়ায়। আর খোল, ছানি, ভাত এগুলোকে দেওয়া হয়। আর কিছু ওই যেটা ব্লক থেকে বা আমাদের টিভিতে শুনেছিলাম সেই সমস্ত খাবারগুলো একটু করে এনে খাওয়ায়, তাতে আমি উপকার পাই। এবং যেভাবে আমি সিস্টেমে চলছি, এই সিস্টেমটা আপনাদের এই রেডিও প্রোগ্রামের মাধ্যমেই আমি অনেকটা উপকৃত হয়েছি। আমি প্রায়শ শুনেই থাকি এইগুলো, যার জন্য আমার জীবনের ক্ষেত্রে খুবই কাজে লেগেছে বা এখনো লাগছে। আর বিশেষ করে আমরা জানি যে সবজির ক্ষেত্রে যেমন একটা রোগ পোকার সমস্যা হয়ে থাকে, সেরকম গবাদি পশু ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রোগেরও সমস্যা হয়ে থাকে শীতকালে বা গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমরা জানি। তো কি কি ধরনের সমস্যা হয় এবং কি ব্যবস্থা নেন আপনারা? এটা আমরা ব্লক মাধ্যমে যোগাযোগ আছে আমার একটা। এবার সিজন টাইমে কোন সময় কি ভ্যাকসিনটা লাগবে রোগের প্রতিরোধক হিসাবে, সেটা আমরা ব্লকের মাধ্যমে যোগাযোগ করে থাকি এবং ওনারাও মাঝে মাঝে আমাদের গ্রামে আসেন, ওনারা ওষুধপত্র বা ভ্যাকসিন দিয়ে থাকেন। আর কিছু প্রয়োজন হয় তখন ওপেন মার্কেট থেকে সেটাকে আমাকে কিনে নিতে হয়, এমনি ওষুধপত্র। তো ভ্যাকসিনগুলো আমরা সরকারিভাবেই প্রোগ্রামে পাই আমরা। তো কোন সময়ে রোগের সমস্যাটা বেশি হয়? সমস্যাটা বেশি হয় একটা বর্ষা যেই জাস্ট শুরু হয় সেই সময় একটা ওই গরুর রোগ হয়, সেক্ষেত্রে যেটাকে বলা হয় বাদলখোর, ওটা প্রায় হয়ে থাকে। ওটা অবশ্য ভ্যাকসিন আছে, ওই অগ্রিমভাবে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেড়ে যায় আর ওই বিপদের সম্মুখীনটা হয় না। আচ্ছা, এই যে বাদল যেটা বলছেন, মানে এটা কি ওই খুরিয়া যেটা ওই ধরনের কি রোগ, না একটু আলাদা? না, একটু আলাদা হয়। এটা দেখবেন যে মুখে লাল পড়ে সবসময়, গরু খেতে চায় না এক দুদিন। যেমন আগেকার দিনে আওয়াজ ছিল যে ঝিঙে গুনে দিলে পরে, যে ধোঁয়াটা দিলে পরে, তাতেও কিন্তু এই রোগটার উপকৃত হয়ে থাকে। আর তাছাড়া আমাদের যে সমস্ত হাঁসগুলো আছে সেইগুলোকে মাঝে মধ্যে ওই ভ্যাকসিন দিতে হয়, যাতে ঝিমানি বা অন্যান্য রোগ থেকে রেহাই পায়। যার জন্য আমাদের ওই খুব বেশি রোগাক্রান্ত হয় না। আমরা ব্লগ মাধ্যমে বা রেডিওর মাধ্যমে আমরা যেগুলো শুনি সেগুলো আমরা একটু অনুকরণ করার চেষ্টা করি, তাতে আমি উপকৃত হয়ে থাকি। তো প্রতিদিন কত কেজি করে দুধ পান? আমি আপাতত মোটামুটি আমার কালেকশন হয় এই বাড়ি থেকে, আমি দুধ 30 থেকে 40 লিটার মধ্যে থাকে, সেটা একটু বাজারে বিক্রি করি। আর কিছু দুধ বাড়ি থাকে সেটাকে ছানা তৈরি করা হয়। দুধ যেটা বাড়িতে ব্যবহার করি সেটা থেকে ঘি তৈরি হয়। এই বিভিন্নভাবে এগুলোকেও বাজারে আমি সরবরাহ করে থাকি। আর এইটাই হচ্ছে কিনা আমার প্রধান জীবিকা। আচ্ছা, কেজি প্রতি কত টাকা করে দুধ বিক্রি করেন? কেজি প্রতি এখন আলো দুধটা 60 টাকা লিটার বাজারে পাই আমি। মানে চাহিদা তাহলে ভালো আছে। আমরা জানি দুধের তো গুণাগুণ তো অনেক বেশি এবং চাহিদা তো আছেই। তো বাজারজাতকরণে কি কোনো সমস্যা, মানে আপনাকে যেতে হয় না এখান থেকে নিয়ে যায়? না, আমি বাজারে রোজ আমার বাসা বাড়িতে কিছু কাস্টমার ধরা আছে, সেইভাবে আমার বাজারে মালটা বিক্রির জন্য আমার কোনো সমস্যা হয় না। আমাদের ফিক্সড খদ্দের ঠিক করা আছে, সেখান থেকে আমি সরবরাহ করে থাকি। তো আপনাকে জানবো যে এই এতগুলো গরু আছে, তাদের তো যত্ন নিতে গেলে তাদের খাওয়াতে হয়, বিভিন্ন ধরনের খাবার দিতে হয় এবং খরচের একটা ব্যাপার থাকে। তো খরচ বাদ দিয়ে আনুমানিক কিরকম লাভ হতে পারে, কেজি প্রতি কিরকম লাভ হয়? 1 কেজি দুধ যদি খরচ খরচার পর বিক্রি করা হয় 15 টাকা থাকে, আমি এটা হিসাব করে দেখেছি। আচ্ছা, 60 টাকায় বিক্রি করলে 15 টাকা আপনার থাকে। হ্যাঁ। তো এই যে বিভিন্ন ধরনের আপনার সবজি চাষের পাশাপাশি গবাদি পশু রয়েছে, হাঁস মুরগি রয়েছে, এবং সেগুলো যত্ন নিতে গেলেও তো একটা পরিশ্রমের দরকার হয়ে থাকে, সারাদিন আপনাকে সেখানে সময় ব্যয় করতে হয়। সেক্ষেত্রে আপনাকে কেউ কি সহযোগিতা করেন? হ্যাঁ, আমার পরিবারে ভাই আছে, বাবা আছে, আমার একা সময় না, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ শ্রম দেয় এই আমার গরু ছাগল বা পশু পালনের জন্য। এবং এটা
পরিচর্যা তো প্রচুর করতে হয়, যেমন শীতকালের দিনে আমাদের টিনের শ্যাড নাই, আমাদের খড়ের ছাওয়ানি, ধানের খড় যে থাকে সেটা দিয়ে ছাওয়ানি করা হয়। শীতকালের দিনে আপনার চারিদিকে একটা ওই খড় দিয়ে প্রোটেক্টেড করা হয় যাতে ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায়। নিচে একটু ওই পলটল বিছিয়ে দিই। তারপর মাঝে মধ্যে ওই আপনার কীটনাশক হয়তো দেওয়া হয়। মানে পরিচর্যা ভালোভাবে করলে অবশ্যই পশু বা সবজি যাই বলুন না কেন ঠিক মতন, যেমন সবজি চাষের ক্ষেত্রে পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়, গবাদি পশুর ক্ষেত্রে যদি ঠিকমতো পরিচর্যা বা যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই দুধ পাওয়া যায়। হ্যাঁ, আমি তো নিজে প্র্যাকটিক্যালি দেখছি। আমি যদি এই গবাদি পশুর পরিচর্যা না করতাম তাহলে আমার সংসারটাই চলতো না। কিন্তু যেহেতু ওই গরু বাছুর এবং হাঁস নিয়ে বা ছাগল নিয়ে থাকি, যার জন্য আমার জীবিকার জন্য কোনো অসুবিধা হয় না। পরিচর্যা করতে ভালো লাগে, এর মধ্যে একটা আনন্দ আছে, এটাই আমার ভালো লাগে। কোথাও আমাকে আড্ডা সময় নষ্ট করতে হয় না, নিজের কাজে সবসময় থাকি এবং যেটুকু আমার উপার্জন হয় তাতে আমার সংসারটা মানে ঠিকঠাকই চলে যায়। আচ্ছা, খাবার দিনে কতবার দেন? খাবার দিনে নির্দিষ্ট কিছু নেই, যখনই গরু দেখলাম যে খাবারটা দোনার মধ্যে নেই স্টকে, আর সঙ্গে সঙ্গে তাকে আবার খাবার দেওয়া হয়। সারাটা দিনই মোটামুটি খায়, এবার ইচ্ছা মতো যখন পেট ভরে গেলো তখন একটু শুয়ে থাকলো, আবার হয়তো কিছুক্ষণ পরে উঠলে তখন দেখলাম যে খাবার নেই, তখন আবার একটু খাবার দেওয়া হলো। তো আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই চাষি বন্ধুরা বলে যে বেশি পরিমাণ দুধ পেতে গেলে বিশেষ পরিচর্যা দরকার হয়ে থাকে এবং খাবারও বেশ ভালোভাবে দিতে হয়। বাজার থেকে খাবার তারা নিয়ে আসে বা ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করে তারা দেন। আপনি কি ব্যবস্থা নেন, কি করেন? আমি ঘোড়া খাওয়া বলতে ওই গুমা বলে একটা জিনিস আছে, আর কিছু জমিতে ঘাস লাগানো থাকে, এটাই আমি বেশি ব্যবহার করি। কারণ খুব বেশি আমি বাইরের খাবার খাওয়াতে পারি না। একমাত্র ওই গমের ভুসিটা, ভাতের চাল, খোল, মাঝে মাঝে তিসি টিসে এগুলো নিয়ে খাওয়াই। তো বেশি জোর দিয়ে আমি শুধু এই গোমাটা আর ঘাসের ওপর। দেখা যায় এটাতে গরুর পেটটাও ভরে, আর এই ঘাস খাওয়াইলে আপনাদের ওই রেডিও প্রোগ্রামে দেখেছি ওটা রোগ প্রতিরোধক ক্ষমতাটা গরুর বেড়ে থাকে, যার জন্য ওটাকে আমি জোর দিয়ে থাকি। তো এই যে গোমা চাষ সেটা করেছেন তো? হ্যাঁ, গোমা চাষও করা হয়েছে। এরপর এই তো গোমা ফুটেছে, এবার যখন বড় হবে যে তখন কেটে কেটে বাড়িতে এনে খাওয়ানো হবে। এতে অনেক পুষ্টিগুণ থাকে। হ্যাঁ, এটা পুষ্টিগুণ থাকে, এতে খুব উপকার পায় এবং দুধটাও বাড়ে। গবাদি পশু পালনে বা কৃষিকাজেও শ্রম দিতে হয় ঠিকই, কিন্তু শ্রম দিলে পর শ্রমের দামটাও পাওয়া যায়। আমি যে জিনিসগুলো করে থাকি আমার সংসারটা সচ্ছলভাবে চলছে, মনটাও ভালো থাকে, কাজের মধ্যে থাকি। তো সেই জন্য বলছি, কোনো মানুষ যদি হয়তো শিক্ষিত একটা ছেলে যদি চাকরি বাকরির জন্য না থেকে যদি কৃষিকার্যের সঙ্গে যদি পশুপালন করে থাকে এবং একাগ্রতার সঙ্গে করে থাকে, তাই আমি বলবো সেই ছেলেটির মনও ভালো থাকবে, আর্থিকভাবেও সে সহযোগিতা পাবে। এবং প্রত্যেকটি যারা বেকার ছেলে তাদের জন্য বলবো তারা সরকারি চাকরি ভরসায় না থেকে এটা নিজস্ব ব্যবসা বলুন বা যাই বলুন, এতে আর জীবিকা নির্বাহের জন্য কোনো সমস্যা হবে না। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্রামে। জানলাম চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা, এবং তিনি আজকে শুধুমাত্র সবজি চাষ না গবাদি পশু পালন করেও কিন্তু আজকে তিনি সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।